গুড মর্নিং ফ্রম সিয়াম রেপ। আজকে 31 তারিখ, 31শে অক্টোবর 2024। এখন বাজে সকাল ঠিক 8:30 আর আমরা রয়েছি সিয়াম রেপের জায়ান্ট আইবিস বাস টার্মিনালের সামনে। আজকে এখান থেকে বাস ধরে আমরা ফেরত যাব ব্যাংকক, তারপর রাত্রিবেলা মানে ভোর রাতে 2:55-তে ইন্ডিগোর ফ্লাইট ধরে কলকাতা। আর এই সব কিছু নিয়েই আজকের ভিডিও শেয়ার করব। কম্বোডিয়া থেকে আবার ব্যাংককে ফিরে সেখান থেকে কলকাতা ফিরে যাওয়ার গল্প। এখানে আসার সময় আমাদের সাংঘাতিকভাবে ইমিগ্রেশনে গ্রিল করা হয়েছিল। যাওয়ার সময় কী অভিজ্ঞতা হয় সেটাই শেয়ার করা মূল উদ্দেশ্য। সেই সঙ্গে থাকবে আমাদের পুরো জার্নির ডিটেলস। আজকে অনেকক্ষণ আমাদের ব্যাংককে ওয়েট করতে হবে। কীভাবে করবো জানি না, কোনো একটা রেস্তোরাঁ বা ক্যাফেতে গিয়ে বসে থাকবো, কারণ বাস পৌঁছে যাবে বিকেল 5:30টায় আর আমাদের ফ্লাইট সেই ভোর রাতে 3টের সময় 2:55-তে। এতক্ষণ সময় কি করব সেটা একটা বিরাট প্রশ্ন। কোনো ঘর বুক করিনি, দেখা যাক, কিছু একটা করতে হবে। এখানে লাগেজ বাসের ভেতরে দিয়ে দিতে হবে, ওরা একটা টিকিট দিচ্ছে, সেই টিকিটটা দেখিয়ে আবার লাগেজ কালেক্ট করতে হবে। আমাদের 2টো সুটকেস রয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজির একটা নতুন ভিডিওতে। সুপ্রভাত। সিয়াম রেপে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা রওনা দিচ্ছি এখান থেকে থাইল্যান্ড, আর সেখান থেকে ফিরে যাব কলকাতা। আর আপনাদের সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। কিন্তু এই ভিডিও যখন দেখবেন তখন দীপাবলি অনেক দিন আগেই চলে গেছে। এবার আমাদের একদম ফার্স্ট রোয়ের সিট। এই হচ্ছে ফার্স্ট রোয়ের সিট, যথেষ্ট লেগ স্পেস। সনুরটা পড়েছে পেছনে, সনুরটা হচ্ছে 4D। এটা হচ্ছে সনুর সিট। বাসটা সেম যে বাসে করে আমরা এসেছিলাম ব্যাংকক থেকে থাইল্যান্ড, সেই বাসই এটা। ড্রাইভার সেম, ম্যানেজারও সেম। জার্নিটাও অবশ্যই সেম, জাস্ট উল্টো পথে, কিন্তু এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট হবে। এবার আমরা কম্বোডিয়া থেকে ব্যাংককে যখন ঢুকবো তখন ইমিগ্রেশনে কি হয় সেটাই আমাদের দেখার মূল উদ্দেশ্য। দেখা যাক। এখন ঘড়িতে 9:07, বাস ছাড়লো 9:04-এ, 4 মিনিট লেট করলো। ওখান থেকেও আসার সময় তাই করেছিল, যদিও এখানে এসে বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছিল। আমাদের পথ হচ্ছে 420 কিলোমিটার, সময় লাগবে 8 ঘন্টা। অ্যাকচুয়ালি গুগলের মতে সময়টা লাগা উচিত 6.5 ঘন্টা। 8 ঘন্টা মানে 1.5 ঘন্টা এক্সট্রা ধরা আছে ওই বর্ডারের জন্য। আমরা ওই ফার্স্ট রো থেকে থার্ড রোতে চলে এলাম। ফার্স্ট রোতে লেগ স্পেসটা একটু হলেও কম, পৃথ্বীজিতের অসুবিধে হচ্ছিল। থার্ডে চলে এলাম, থার্ডটা ফাঁকাই ছিল, সেকেন্ডটাও ফাঁকা। আসার সময় বাসে অনেক লোক ছিল, যাওয়ার সময় অর্ধেক খালি, অর্ধেক না 70% ভরা, 30% খালি। আজকে আবহাওয়া দুর্দান্ত, আকাশের রং অসাধারণ, রোদ ঝলমল করছে। আমরা যে ঘুরলাম তখন যে মেঘলা ছিল তাতে কিন্তু আমাদের ঘুরতে সুবিধা হয়েছে, কষ্ট হয়নি। মানে এরকম ওয়েদার থাকলে হয়তো ক্যামেরার জন্য ভালো, কিন্তু আমাদের অনেক কষ্ট হতো ঘুরতে, এ বিষয়ে সন্দেহ নেই। রোদের কিন্তু তেজ আছে। তাও আমি বলবো আপনারা যদি থাইল্যান্ড, কম্বোডিয়া এইসব জায়গায় বেড়ানোর প্ল্যান করেন তাহলে বেস্ট টাইম হচ্ছে নভেম্বরের 15 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি 15 অবধি। এই সময়টাকে বেছে নিন। তবে ডিসেম্বর এন্ড, জানুয়ারি ফার্স্ট উইক সাংঘাতিক রাশ থাকে এখানে, তখন কস্টলি হয়ে যায় এইসব জায়গা। ওইটুকু সময়কে বাদ দিয়ে প্ল্যান করবেন। সেদিনের মতোই আজকেও এই রুটিটা দিয়েছে, 1 বোতল জল আর একটা নেসক্যাফে লাতে। একের পর এক গ্রামগঞ্জ পেরিয়ে চলেছি। মাঝে মাঝে কখনো মাঠ, সবুজ ধান ক্ষেত, আবার কখনো ছোট ছোট গ্রাম, ছোট ছোট গঞ্জের বাজার। দারুণ লাগছে এই যে জার্নিটা এই বাসে, দারুণ স্মুথ। আসার সময় আমরা দেখেছিলাম, বলেওছিলাম সেই ভিডিওতে, জার্নির ক্লান্তি একেবারেই আমাদের হয়নি আসার দিন, এতটাই স্মুথ রাইড। বাসটা হচ্ছে হুন্ডাইয়ের বাস। দোকানটা আমাদের ওখানে গ্রামের মুখে যেরকম দোকান থাকে সেই রকমই। আরও একটা কথা বলা হয়নি, সেটা আসার সময় বলা দরকার ছিল, সেটা হচ্ছে যে যদি আপনারা ই ভিসা করান, যেটা আমরা করিয়ে এসেছি, তাহলে 2 কপি প্রিন্ট আউট রাখবেন সঙ্গে। আসার সময় 1 কপি ওরা নিয়ে নেবেন, ফেরার সময় আবার 1 কপি দিতে হবে। আর এটা জরুরি নয় যে আপনাকে কালার প্রিন্ট আউট করাতে হবে, ই ভিসার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করালেই হবে। ব্যাংকক থেকে সিয়াম রেপ আসার সময় যে বাস জার্নিটা আমরা করেছিলাম সেই ভিডিওতে আমি ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়েছি। ই ভিসা এবং ভিসা অন অ্যারাইভেল দুটো সম্পর্কেই বলেছি বিস্তারিতভাবে।
যারা ইন্টারেস্টেড তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর সেই দিন ইমিগ্রেশনে কি অভিজ্ঞতা হয়েছিল আমাদের সেটাও ওই ভিডিওতে শেয়ার করেছি, সেটা কিন্তু সাংঘাতিক ইন্টারেস্টিং। দেখে নিতে পারেন ওই ভিডিওটা, ব্যাংকক থেকে সিয়াম রেপ অব্দি আসার বাস জার্নির ভিডিওটা। আমাদের এই 8 ঘন্টার জার্নিতে প্রত্যেক 2 ঘন্টায় একবার করে ওয়াশরুম ব্রেক দেওয়া হয়। এখন বাজে 10:30, ফার্স্ট ওয়াশরুম ব্রেক হলো এখানে। প্রচুর মূর্তি, এগুলো বিক্রির জন্যই রাখা আছে এখানে, ঘর সাজানোর জন্য। স্থানীয় মানুষেরা নিশ্চয়ই এগুলো পছন্দ করেন। পেছনে যাত্রী না থাকায় সিটটাকে অনেকটা হেলিয়ে দিতে পেরেছি। দেখুন কতটা সিট হেলেছে, আর লেগ রেস্ট রয়েছে সিটে। আইসক্রিমটা আমাকে একটুখানি দিস। আইসক্রিমটা নিল $1। আমাদের ওখানে এই আইসক্রিম 15 টাকায় পাওয়া যায়। কি আর করা, জসমিন দেশে যদাচার। বাসের সিটগুলো কিন্তু অসাধারণ, হ্যাঁ আরাম করার জন্য কিন্তু খাসা করেছে, কিন্তু খাসা করেছে। মানে আমাদের জীবনে অনেকগুলো বাস জার্নি করেছি আমরা, তার মধ্যে অন্যতম সেরা এই বাস জার্নিটা মনে থাকবে। চরম আরামদায়ক জার্নি। আবার ঘুমিয়ে পড়বো বর্ডারে, ইমিগ্রেশন করে ওপাশে গিয়ে আবার ঘুমাবো। আইসক্রিমটাও ভালো। কেমন? ভালো, ফাটাফাটি খেতে। হ্যাঁ কিন্তু বিয়াসের গন্ধ লাগছে। আমার তো লাগেনি, আমারও লাগছে না। খেয়ে নে। এই তো জীবন কালিদা। লেগ রেস্টটা থাকায় আরো ভালো লাগছে। সেই আবার একটা ঘুম, চল ঘুমা। সে তো ঘুমিয়েই পড়বো। ইমিগ্রেশন আসুক, বর্ডার আসুক, তারপর আবার ক্যামেরা অন করছি। আর বাইরেটা একবার দেখে নিন। মানে এত বিস্তীর্ণ ধান ক্ষেত আমাদের ওখানে খুব কম আছে। আছে আমাদের ওখানে অবশ্যই, বর্ধমানে গেলে পরে থাকে। তবে একটা জিনিস খেয়াল করে দেখেছিস, আল নেই মাঝে। হ্যাঁ এতে বোধহয় মেশিন দিয়ে চাষ করতে সুবিধে হয়, আল না থাকার জন্য। আলের সংখ্যা খুবই কম। সময় এখন 12:03। আমরা এসে পৌঁছেছি পয়পেটের ইন্টারন্যাশনাল বর্ডারে। আর কিছুক্ষণের মধ্যে বর্ডার ক্রস করব। এক প্রস্থ আরও ঘুম হয়ে গেল। পৃথ্বী, তরতাজা অনুভব করিতেছ? হ্যাঁ হ্যাঁ, আজকে আবহাওয়া সত্যিই ভালো, কিন্তু বাইরে বেরোলে বেশ গরম লাগবে। একটা জিনিস চিন্তা হচ্ছে যে 5টা 5:30টায় পৌঁছে যাব, তারপর ওই রাত 2টো অবধি কীভাবে সময় কাটাবো এটা খালি ভেবে চলেছি। এতটা সময় কিভাবে অতিবাহিত করব। এই সামনেই এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কম্বোডিয়া সাইডের ইমিগ্রেশন অফিস। আসার সময় দেখিয়েছিলাম আপনাদের, এখানেই গেট রয়েছে মাঝে। সামনে আর আমি ভিডিও করতে পারবো না, আবার ও পাশে গিয়ে ক্যামেরা অন করছি। এই হলো অফিস, এইদিকেই ডিপার্চার লাউঞ্জ। কম্বোডিয়া সাইডে ইমিগ্রেশন হয়ে গেল, কোনো অসুবিধে হয়নি, কোনো কোশ্চেন জিজ্ঞেস করেননি, জাস্ট পাসপোর্ট দেখলো, ভিসাটাও দেখলো, দেখে স্ট্যাম্প করে দিল। এই হচ্ছে গেট, দেখে নিন। ওপাশটাই হচ্ছে কম্বোডিয়া। এখন আমরা নোম্যান্স ল্যান্ডে আছি। এই ছিল এইদিকে, এটাই ছিল হচ্ছে অফিস ইমিগ্রেশন, আর এটাই গেট। আমরা এখন যাচ্ছি থাইল্যান্ডের দিকে, সামনেই থাইল্যান্ড। এখনও নোম্যান্স ল্যান্ডে আসিনি। এখানে প্রচুর দোকান রয়েছে। এই ঢুকছি নোম্যান্স ল্যান্ডের ভেতরে। সামনে থাইল্যান্ডের ইমিগ্রেশন অফিস দেখা যাচ্ছে। যাই বলুন, ল্যান্ড বর্ডার ক্রস করে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। ফ্লাইটে এই মজাটা পাওয়া যায় না। এবার আবার আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। থাইল্যান্ড সাইডে কোনো অসুবিধেই হয়নি, জাস্ট পাসপোর্ট দেখলো আর স্ট্যাম্প করে দিল। তবে পৃথ্বীজিতের কাছে আজকে আমাদের রিটার্ন ফ্লাইটের টিকিট দেখতে চেয়েছে, পৃথ্বীজিৎ দেখিয়ে দিয়েছে, দ্যাটস ইট। 5 মিনিটেই হয়ে গেছে। তবে এখানে একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে
আর যাওয়ার সময় আমাদের বাস থেকে আমাদের চেক ইন লাগেজ যেগুলো বাসের পেটে ছিল, আমাদের দুটো সুটকেস, সেটা নামাতে হয়নি। কিন্তু এখানে কি হলো, ফেরার সময় ওরা বাসের লোকেরা সেইগুলোকে নামিয়েছে, নামিয়ে একটা ঠেলা গাড়িতে তুলেছে, যেখানে আমাদের নামিয়েছে সেখানেই ওই লাগেজগুলোকে নামিয়েছে। তারপর ঠেলা গাড়িটা এই বর্ডারের ওপাশে, মানে থাইল্যান্ড সাইডের ওপাশে দাঁড়িয়ে ছিল, সেখান থেকে লাগেজগুলো নিয়ে আমরা নিজেরা আমাদের ব্যাগ হাতে নিয়ে পেরুলাম। এটা এখানে করতে হলো, মানে আমি আমার সুটকেস, সোনু সুটকেস নিয়ে পেরুলাম। কাস্টমসটাকে ক্রস করা হলো ওভাবে। কাস্টমসের লোকেরা বসেছিল, যদি কারো সন্দেহ হতো তাহলে ওরা হয়তো খোলাতো। তো এই হচ্ছে বর্ডারের অভিজ্ঞতা, থাইল্যান্ড কম্বোডিয়া বা কম্বোডিয়া থাইল্যান্ড। আমরা এখন থাইল্যান্ড সাইডে চলে এসেছি। আমরা যাওয়ার দিন এপাশ দিয়ে গিয়ে, এই যে এখান দিয়ে গিয়ে ওপাশ দিয়ে গিয়েছিলাম। এনারা সবাই আমাদের সঙ্গে বাসে যাচ্ছেন। ভারতীয় বলতে আসার সময় আমাদের সঙ্গে এক মা মেয়ে ছিলেন, যাওয়ার সময় আমরা তিনজনই। বাস স্ট্যান্ডে এখানে টয়লেট রয়েছে, কিন্তু 5 ভাট করে লাগবে। এই দেখুন আমাদের লাগেজও চলে এসছে, এই ঠেলাটা করেই লাগেজ ওপার থেকে এপারে আনা হয়েছে। এখন আবার লাগেজ তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাসে উঠতেই যথারীতি আবার দিয়ে দিয়েছে লাঞ্চ। যাওয়ার সময় এটাই দিয়েছিল এবং যথেষ্ট উপাদেয়। যাওয়ার সময় যেরকম টেস্ট ছিল এখনো সেরকমই আছে। এটা বেশ ভালো, টাকাটা একটু বেশি নিচ্ছে কিন্তু খাবার দাবার ভালো। আমাদের বাস ভাড়া পড়েছে ওই $33 মতো পার হেড, এক পিঠে। খেয়ে নিই, একটু পরে আবার দাঁড়াবে টয়লেটের জন্য, এখান থেকে 10 মিনিট গিয়েই দাঁড়াবে। ঘড়িতে এখন 1:01 বাস ছেড়ে দিল। এখান থেকে আরও ঘন্টা চারেক লাগবে খাওসান রোড পৌঁছাতে। যেখান থেকে বাস ছেড়েছিল খাওসান রোডের, সেখানেই আমাদের নামাবে। এই দেখুন, যাওয়ার সময়টাও দেখিয়েছিলাম, প্রচুর কাশফুল ফুটে রয়েছে রাস্তার পাশে। এখন ঘড়িতে সময় 4:30। আমরা পৌঁছে গিয়েছি ব্যাংককে, তবে আমাদের টার্মিনালে পৌঁছাতে আরও আধ ঘন্টা মতো টাইম লাগবে, আধ ঘন্টা 40 মিনিট টাইম লাগবে। দারুণ দারুণ আকাশ লাগছে, সাধারণ লাগছে। মেঘের কোলে রোদ হেসেছে বলে না, একদম তাই। আকাশে মেঘ রয়েছে একটু এপাশটাতে। যেটা বলছিলাম, আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে এলাম, নেবেও যেতে পারতাম। আমাদের বললো ওরা যে যারা এয়ারপোর্ট যাবেন তারা এখানে নেমে যেতে পারেন। তো আমরা ভাবলাম এখানে এয়ারপোর্টে এখন 10 ঘন্টা বসে থাকতে হবে, তার থেকে একটু শহরে গিয়ে কোথাও একটু রেস্টুরেন্টে বা ক্যাফেতে বসি, সেটা বেটার লাগবে। মানে এতক্ষণ এয়ারপোর্টে কাটালে মাথা খারাপ হয়ে যাবে। পৃথিবীদের খুব একটা সাপোর্ট ছিল না এয়ারপোর্টে নামার। তো আমরা যাচ্ছি যেখানে আমরা ছিলাম এক রাত, সেখানেই যাচ্ছি খাওসান রোডে। ওখানে অনেকগুলো লোকাল ফুড জয়েন্ট রয়েছে, কোনো একটাতে বসে থাকবো, একটু গল্প গুজব করবো, তাতে 4-5 ঘন্টা কেটে যাবে। রাত 11টা নাগাদ আমরা একটা গ্র্যাব নিয়ে এয়ারপোর্ট চলে আসবো। 9টায় বাস শুরু মানে 9টায় শুরু, 5:10 পৌঁছানো মানে 5:10 পৌঁছানো। যাওয়ার দিনও তাই, আসার দিনও তাই। না, ছেড়েছিল অ্যাকচুয়ালি 4 মিনিট লেটে। হ্যাঁ, কিন্তু 9টার সময় থেকে শুরু হয়ে গিয়েছিল, দরজা বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, 9:05 শুরু আর 5:10 পৌঁছানো। একদম ঠিক 5:10 বাজে আমরা এসে নামলাম ব্যাংকক। আমরা কম্বোডিয়ায় পৌঁছেওছিলাম সেদিনও একদম 5:10, কাটায়। দারুণ সুন্দর টাইম মেনটেন করে জার্নিটা করে এরা, এবং স্মুথ জার্নি, কমফোর্টেবল জার্নি। সিটগুলো দুর্দান্ত, 100% রেকমেন্ডেড এই জায়ান্ট আইবিস। আপনারা যদি কোথাও মানে ব্যাংকক, কম্বোডিয়া এবং ভিয়েতনামে বাই বাস যাতায়াত করতে চান, তাহলে এটা কিন্তু বেস্ট অপশান। চলো তাহলে এখন গিয়ে কোথাও বসা যাক। চলো, সুটকেস পেয়ে গেছো? পেয়ে গেছি। ওকে, চলো। বিএনপি কথাটার ফুল ফর্ম হচ্ছে বান নামপেতেক হস্টেল। উচ্চারণ আমি করতে পারবো না, বিএনপি বলি। হ্যাঁ, আমাদের হস্টেলের এন্ট্রান্স। এটা হচ্ছে রিসেপশন। দারুণ সুন্দর ব্যবস্থা এখানে। তবে জুতো পরে ওপরে ওঠা যাবে না, জুতো এখানে ছেড়ে যেতে হবে। ওপরে এদের চপ্পল মতো রয়েছে ব্যবহার করার জন্য, সেটা ইউজ করতে হবে। আমাদের ঘর হচ্ছে 3 তলায়। ক্যানালের পাড়ে এই ঘরটাকে ভাড়া নিলাম আমরা। এটা একটা হস্টেল,
পাশে আরেকটা হস্টেল ছিল, সেখানে গিয়েছিলাম প্রথমে। তো সেখানে রুম নেই, যেখানে আমরা ছিলাম সেখানেও রুম নেই। তারপর এখানে পেলাম। এই ঘরটার ভাড়া নিল 850 থাই বাট। আমাদের কাছে 1000 থাই বাটই ছিল, তো 850 নিল, 850 দিয়ে দিলাম। তারপর আর 150 থাই বাট পড়ে আছে। এখন যাচ্ছি ডলার ভাঙাতে, কিছু ভাঙাতে হবে, কারণ ডিনার করব, প্লাস ট্যাক্সি ভাড়া লাগবে এয়ারপোর্ট অবধি। তো এই জায়গাটায় আমি এই জায়গার লোকেশান ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ভিডিওরও দিয়ে দেবো, আগের ভিডিওরও দিয়েছি একটা ভিডিওতে। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, একদম ক্যানালের পাড়ে, খাওসান রোডের পাশেই সেন্টার প্লেস। এখান থেকে প্যালেস, রাজার প্যালেস খুব কাছে, হেঁটেই চলে যেতে পারবেন। বাদবাকি সব জায়গাও এখান থেকে ইজিলি রিচেবল। এই জায়গায় থাকতে পারেন। সস্তা যদি রুম চান তাহলে ব্যাংককে কিন্তু এটা সেরা জায়গা। আমি ডেসক্রিপশন বক্সে এই জায়গার লোকেশান এবং এই হস্টেল এবং আগের হস্টেল যেখানে ছিলাম সবার ইন ডিটেলস সব কিছু দিয়ে দেবো। এই হচ্ছে কানাল, আর এপাশেই খাওসান রোড। এটা হলো আমাদের হস্টেলে যেখানে আছি সেখানের একটা লাউঞ্জ, দারুণ সুন্দর। এখানে দেখুন কমপ্লিমেন্টারি কফি রয়েছে, কমপ্লিমেন্টারি মিল্ক রয়েছে, ফ্রিজ দেওয়া আছে, ফ্রিজে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন। আমাকে ব্ল্যাক কফি দিস। হ্যাঁ, এখানে কুকিজ রাখা আছে, এগুলো আমাদের জন্যই, সবই কমপ্লিমেন্টারি। খুব ভালো জায়গা এই জায়গাটা থাকার জন্য, এই ক্যানালের পাড়টা। এখানে অনেকগুলো হস্টেল পর। টয়লেটটা কিন্তু কমন, কিন্তু টয়লেট সাংঘাতিক ক্লিন। আমাদের ওপরে যে ঘরগুলো রয়েছে, যেখানে আমরা ঘর নিয়েছি, ওটা কমন টয়লেটের। 6 ঘন্টার জন্য থাকবো, তো এটা একটু সস্তা হলো, 850 ভাটে কমন টয়লেটই নিয়ে নিলাম। টয়লেট যথেষ্ট ভালো, সাংঘাতিক ভালো। আচ্ছা, আজকের খবর হচ্ছে, একটা দারুণ খবর আজকে পেলাম। সেটা হচ্ছে ইনডেফিনিট পিরিয়ডের জন্য থাইল্যান্ড ইজ ভিসা ফ্রি ফর ইন্ডিয়ান সিটিজেন্স। তার মানে এখন আপনার কাছে যদি পাসপোর্ট থাকে, প্লেনের টিকিট কেটে যে কোনো সময় চলে আসতে পারেন পাসপোর্ট নিয়ে। কোনো ভিসা লাগবে না, কোনো ভিসা ফিও লাগবে না, জাস্ট এখানে ইমিগ্রেশনে স্ট্যাম্প মারুন, ঢুকে পড়ুন থাইল্যান্ডে। তো ব্যাপারটা খুব ইজি হয়ে গেল আমাদের কাছে, খুবই ইজি হয়ে গেল। ভিসার চক্করটা কেটে যাওয়ার পরে থাইল্যান্ড যে কোনো সময় প্ল্যান করতে পারেন, চলে আসতে পারেন। কানালের পাড়ে এই রাস্তাটা, এখানে বাদিকে 3-4টে হস্টেল রয়েছে, এইদিকে খাবার জায়গা দারুণ সুন্দর রয়েছে। এখানে আমরা ডিনার করবো এখানে। এইখানে দেখুন, এইটাও একটা হস্টেল, এই বাড়িটা 4J লজ, ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমাদের হস্টেল হচ্ছে এই বাড়িটা, এটাও কানালের পাড়েই, বিএনপি। আমরা এখন যাচ্ছি খাওসান রোডে। এখান থেকে হেঁটে জাস্ট এই 7-8 মিনিট লাগবে। এই ব্রিজটা দিয়ে এসেছিলাম আমরা, এটা দিয়ে যাব না, এর পরের ব্রিজটা দিয়ে যাব। এই যে ডুক লং ক্যাফে, সুন্দর। এই খালের পাড়ে বসে চা, কফি বা স্ন্যাক্স খেতে পারেন। এখানে আবার একটা প্যাগোডা মতো রয়েছে। এই দেখুন, এখানে দারুণ সুন্দর একটা স্ট্রিট ফুডের মার্কেট রয়েছে আমাদের সামনেই, খাওসান রোড। কত খাবার এখানে। আর এখানে দেখুন কুমিরের মাংস বিক্রি হচ্ছে এখানে 100 থাই বাটে। এখানে প্রচুর ম্যাসাজ সেন্টার, ম্যাসাজ পার্লার আর রেস্তোরাঁ, বার। এখানে জিবিপির রেট হচ্ছে 43 টাকা 12 পয়সা, 1 জিবিপি। এইখানে টাকা ভাঙালাম। এই জায়গাটার নাম হচ্ছে রাম্বুথ্রি রোড। এখানে এই বাড়িটার নাম হচ্ছে রাম্বুথ্রি হাউস। আর খাওসান রোড আরেকটু আগে ডান দিকে, ওখানে আমরা ছাড়িয়ে এসেছি। দারুণ জায়গা। এখানে সময় কাটাতে ভালোই লাগবে। আগে কখনো এখানে আসিনি, এতবার ব্যাংককে এসেছি। অনেকেই বলেছে খাওসান রোডের আশেপাশের জায়গাটা দারুণ, কিন্তু আগে কখনো আসা হয়নি। দারুণ লাগছে এখানে, সন্ধ্যেবেলা সময় কাটাতে বেশ লাগবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা তিনজনেই এখন ডিসকানেক্টেড ফ্রম ইন্টারনেট। হ্যাঁ, মানে আমরা আর এইটুকু সময়ের জন্য
সিম কার্ড রিচার্জ করাইনি। আমাদের কাছে তো ছিলই না, সোনুর কাছেই ছিল, বিয়াসের কাছে ছিল। বললো আজ 6 ঘন্টার জন্য রিচার্জ করিয়ে কী হবে, এই মোটামুটিভাবে কাটিয়ে দিলেই হবে। আর আমরা যে হোটেলে গেছি, হোটেলে রয়েছে সেখানে ওয়াইফাই আছে, কিন্তু রাস্তায় যখন বেরোচ্ছি তখন ভয় লাগছে যদি হারিয়ে যাই তাহলে সমস্যা। এই জন্য প্রত্যেক জায়গায় গিয়ে আমরা একটা মিটিং পয়েন্ট আগে সেট আপ করছি, তারপরে ঘুরছি। দারুণ লাগলো খাওসান রোড। যারা ব্যাংককে ঘুরতে আসবেন, খাওসান রোডটা এখানকার ওয়াকিং স্ট্রিট দারুণ সুন্দর, প্রচুর খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড। ব্যাংকক এলে একটা সন্ধে অবশ্যই এখানে কাটান। আমরা ডিনার খেতে বেরিয়েছি, এই ক্যানালের পাড়েই সামনে একটা দোকান আছে, ওখানে খাবো। লোকাল ফুড পাওয়া যায়, দারুণ সুন্দর। আগে এক রাত যখন এখানে ছিলাম তখন ওখানে খেয়েছিলাম। সেদিন আমরা পাট থাই খেয়েছিলাম, দুর্দান্ত করেছিল ওই দোকানটায়। আজকেও তাই খাবো। এখানে আরও রেস্তোরাঁ রয়েছে, এই যে একটু অ্যারিস্টোক্র্যাট, হ্যালো, সরি। এই ব্লগিং করতে করতে গেলে না রাস্তায় খেয়াল থাকে না। এই যে এই রেস্তোরাঁটায় খাবো। না বল, এটাকেই বল যে ও যে তোর বাবা যে ওইসব অর্ডার দিতে চাইছে, প্রত্যেক দিন যে অর্ডার দিয়ে খেতে পারি না, জোর করে ঠাসিয়ে দেয়। এরপরে অতিরিক্ত ভোজন হয়ে গিয়ে আমার এমনি মধ্যপ্রদেশ অনেক বৃদ্ধি পেয়েছে, এরপরে ওর পাল্লায় পড়ে সেটা আরও বেড়ে গেলে সেটাকে সামলাবে। তাহলে ঠিকঠাকই অর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই জন্যই বলছি যে আগে বুঝে শুনে খাওয়ার। আগের দিন স্যালাডটাও যায়, হ্যাঁ মানে সবই সেটাই বলছি। স্যালাড ব্যাপারটা হচ্ছে এখানে যে এই তো চলে যাব, এই খাবার দাবার আর পাবো না আপাতত, আবার কবে আসবো ঠিক নেই। সুতরাং বিভিন্ন জিনিসের দিকে মন আমার, এই যে প্রত্যেকটা একবার করে যদি ট্রাই করতে পারতাম, আহা, অল্প অল্প করেও তাহলে ভালো লাগতো। কিন্তু এরা তো খেতে আজকে চাইছে না কেউ। এখানে তুই প্যাট থাইটা ওখানে গেলে পাবি না, পাট থাই অতি লোভে পেটি নষ্ট, অতি লোভে পেটি সেই বলছি। পাট থাই তুই এখানে না পেলেও আমাদের ওখানে পাট শাকের বড়া পাবি, সেটাও ডাল দিয়ে খেয়ে দেখিস, মন্দ লাগবে না। না, সে তো লাগবে না, আমাদের দেশের খাবার তো দারুণ। হ্যাঁ, আচ্ছা, এই কি খাবো বলতো? এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইস। পৃথ্বীজিৎ একটা বিয়ার নিয়েছে, এই যে বিয়ার চলে এসছে, সিংহ বিয়ার। আমি আর সোনু খাবো হচ্ছে হানি লেমন জুস। আরেকটা কথা বলবো, এখানে ফলের রস খুব ভালো, সেটা ঠিক কথা, এই জুস টুসগুলো দুর্দান্ত। কিন্তু একটা জালিয়াতি করে এখানে, জানেন তো, সেটা হচ্ছে এরা সব ফলের রসের মধ্যে এত বরফ মেলায় যে খানিকক্ষণ পরেই না রসটা পাঞ্ছা হয়ে যায়, আর ওই বরফের জন্য গ্লাসটা মানে 50% ভরে যায়। তো এটা একটা জালি জিনিস, কিন্তু মানে জুসটাকে ওরা মেরে দেয় হচ্ছে বরফ দিয়ে, বা প্রফিটটা ওখানে করে। এত বরফ দেওয়ার দরকার নেই, বরফ দরকার আছে ঠান্ডা করার জন্য, কিন্তু এক্সেসিভ বরফ দেয়, আইস ক্রাস্ট আইস। কী খাবি? আমি এটা ভাবছি নুডলসও ট্রাই করবো, বুঝলি তো, আমি ফ্রাইড নুডলস উইথ বেসিল। এটা তো আগের দিন আঙ্কেল নিয়েছে। আচ্ছা, একটা গ্রিন চিকেন কারি খাই। হ্যাঁ, গ্রিন চিকেন কারিটা খা। সে এখন আর কি করবো, এখন তুই চাপাচাপি করছিস, কিন্তু দেখ না, চাপাচাপির ব্যাপার নেই, সবাই মিলেমিশে খাবো, কি আছে, গ্রিন চিকেন কারি মিলেমিশেই তো খাচ্ছি। তাহলে এক কাজ করো, ওই যে পাট থাই ওটা দুটো বল, আর চিকেন কারি একটা বলি, তার সঙ্গে রাইস তো দেবেই মনে হয়। হ্যাঁ, মানে রাইসের দিকে আমি তো নেই, না রাইস তো দেবেই আর কি, সেদিক তাই খাই। চিকেন কারি যা দেবে তা দিয়ে হবে তো? হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে যাবে না তো? না হবে, কারিটা অনেক বেশি দেয় ভাতের তুলনায়। আচ্ছা কি আছে, কারিটা এমনি স্যুপের মতো খেয়ে নেবো, ঠিক আছে। চল তাই অর্ডার দিই। আর ডেজার্টে আছে বানানা কোকোনাট স্যুপ ও ম্যাঙ্গো স্টিকি রাইস আছে, খাবি নাকি? দারুণ হয়েছিল তো সেদিন। হ্যাঁ, এত বড় একটা আম আর এইটুকুনি স্টিকি রাইস। ও আচ্ছা, এখানে ওটা বাজে ছিল। স্টিকি রাইস তো খেতে পারলাম না আজকে, খাওসাম এয়ারপোর্টে খেতে পারবি। পৃথ্বীজিৎ বলছে পেছনের টেবিলে গিয়ে বলবে ক্যান আই বাই ইউ এ বিয়ার। এই হচ্ছে উইদাউট আইস দিয়েছে এবার। এটা হচ্ছে অ্যাকচুয়াল মাম। চলো তাহলে। না কিন্তু ঠিকই আছে, আমি কম আইসে বলেছিলাম, তাও দেখুন পুরো ভরে একদম দিয়েছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, এসে বাংলাদেশের চায়ের মতো ব্যাপার। দেখি এবার উইদাউট আউট, এখানে এলে যাই খাবেন এগুলো সব উইদাউট আইস। এই দেখুন এরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। এই পার্টিকুলার জিনিসটা আমার খুব ইচ্ছে আছে, বুঝলি, হ্যাঁ, যে কোনো একটা জায়গায়, সেটা আমাদের ওখানেও হতে পারে বা বিদেশে বা স্বদেশে, যেখানেই হোক, এরকম সাইকেল নিয়ে আমি আর তুই দিব্যি ঘুরে বেড়াবো,
নিজেদের মতো করে, সেটা একটা আলাদাই মজা হবে আমি জানি। চল তবে সাইকেল নিয়ে দার্জিলিং। হ্যাঁ মানে এখান থেকে সাইকেল নিয়ে দার্জিলিং যাওয়ার কথা আমি কিন্তু বলি না না, কলকাতা থেকে না না, আমি সেটা বলছি না। কলকাতা থেকে সাইকেল দিয়ে শিলিগুড়ি চল। পাহাড়ে উঠতে হয়তো আমাদের এখন সমস্যা হতে পারে সাইকেল নিয়ে। ডুয়ার্সে ওই যে বাবলুদার ওখানে যে যাই, বাবলুদার ওখানে তো সাইকেল রাখা আছে। হ্যাঁ, সাইকেল নিয়ে আশেপাশে যে, হ্যাঁ আশেপাশে যে বিন্দাস ঘোরা জায়গাগুলো যায়। আছে সেই জায়গাগুলো সাইকেল নিয়ে ঘুরবো। পাটথাই দিয়ে গেছে। পাটথাইয়ে দেখুন এখানে চীনা বাদামের গুঁড়ো থাকে, এই যে এটা, সেই সঙ্গে নুডলস আর চিকেন। চলো শুরু করে দাও। না শুরু করা যাবে না। কেন? কাঁটা চামচ আর চামচ না দিলে আমরা এটা দিয়ে পারবো না। চপস্টিক হ্যাঁ, দিয়ে এই যে খাওয়া আমার চপস্টিক অভ্যেস। দিয়ে এরা পারে, আমার ছেলে মেয়ে, কিন্তু আমি পারি না, পৃথ্বীও পারে না। ওকে, দ্যাটস দ্য গ্রিন কারি, রাইট? মিডিয়াম স্পাইসি। মিডিয়াম স্পাইসি গ্রিন কারি, এটা নেওয়া হয়েছে পাটথাইয়ের সাথে। ইয়া, থ্যাংক ইউ। শিওরি ফোনগুলো একটু সরাবি? হুম, এর টেস্ট করি আগে, ভিডিওটা এখান থেকে উত্তোলন করে দাও। ফাটাফাটি। এই নুডলসটা যেটা পাটথাইয়ের, সেটা কিন্তু একটু অন্য রকমের নুডলস, একটু চওড়া, ওটা দেখি না পুরো। ট্র্যাডিশনাল থাই গ্রিন কারি। এই যে চিকেন দিয়েছে, ফাটাফাটি। ডিনার কমপ্লিট। এখন বাজে 10:30। 1 ঘন্টা বিশ্রাম। 1 ঘন্টা বিশ্রাম। ওই 11:30 নাগাদ গ্র্যাব বুক করতে হবে। থাইল্যান্ডে যে কোনো জায়গায়, যদি ব্যাংককে যদি আপনারা এদিক ওদিক ট্র্যাভেল করতে চান, তাহলে গ্র্যাব এই অ্যাপটা খুব উপকারী। শুধু ব্যাংককে না, ব্যাংকক, পাটায়া বা ফুকেত সব জায়গাতেই গ্র্যাব চলে, বোল্টও চলে, ইনড্রাইভও চলে। এগুলোর সাহায্যে গাড়ি বুক করতে পারেন। এখন রাত 11:41। গ্র্যাব থেকে এই গাড়িটা বুক করলাম। 38 মিনিট দেখাচ্ছে এখান থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমার খরচা পড়ছে হচ্ছে 509 ভাট। সেদিন পরশুদিনের আগের দিন আদি যখন গিয়েছিল, ছেলেও ছিল আমাদের সঙ্গে, জানেন যারা আগের পর্বগুলো দেখেছেন, তখন পড়েছিল 350 ভাট। আজকে অনেক বেশি। এখানে কি দিওয়ালি উপলক্ষে লাইট দিয়েছে নাকি রে? দারুণ সুন্দর সাজিয়েছে। হ্যালোউইন উপলক্ষে এত আলো দেওয়ার কথা না, এটা আসলে দিওয়ালি উপলক্ষেই দিয়েছে, বুঝেছিস তো? এটা আপনাদের জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে থাইল্যান্ডে এই সময় কোনো উৎসব আছে কিনা। যেমন ধর আমাদের যে সংক্রান্তি হয় না, সেই সময় কিন্তু এদের একটা উৎসব হয়, আমাদের দোলের সময় এদের একটা উৎসব হয়। তো অ্যাকচুয়ালি তো হিন্দুইজমের সঙ্গে সাংঘাতিকভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে থাইল্যান্ডের কালচার। হ্যাঁ সে তো অবশ্যই। ও এই ভাই, এখানে রাজপ্রাসাদে কি দেখেছিলে? রামায়ণ। এরা রামায়ণকে রামকে সাংঘাতিকভাবে বিলিভ করে। আজকে তো রামের অযোধ্যায় ফেরা, রাবণকে বধ করে। দিওয়ালি এখানেও মানাচ্ছেন এনারা। মানে আমাদের মাথা জ্যাম হয়ে গেছে। অবশ্যই এনাদের পুরো কালচার একদম রামায়ণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কতক্ষণ লাগে ওরে আসতে? 12:21। 11:40 রওনা দিয়েছিলাম, 11:45। 15, 20, 30, 35, ওই 38 মিনিটই লেগেছে। আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগোর রাত 2:55। এখন 12:21। আগে চেক ইন করিয়ে নিই, তারপর ইমিগ্রেশন, সিকিউরিটি এসব করে আবার ক্যামেরা অন করব। তবে সুবর্ণভূমি এয়ারপোর্টটা দুর্দান্ত সুন্দর। আমার দেখা সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট দুবাই, আর তারপর এই এয়ারপোর্টটা। W নম্বর রোতে যেতে হবে, সেখানে ইন্ডিগোর কাউন্টার। আগেরবার আমি বোধহয় ইন্ডিগোতেই ফেরত গিয়েছিলাম। আমি হিথ্রো এয়ারপোর্টে দেখেছি। যাই বলুন, এই সুবর্ণভূমি বা দুবাইয়ের এয়ারপোর্টের কাছে হিথ্রো টিকবে না। যদিও আকারে আয়তনে বোধহয় হিথ্রো এর থেকে, মানে এই সুবর্ণভূমির থেকে বড়ই হবে, কিন্তু সুবর্ণভূমি চাকচিক্য অনেক অনেক বেশি, অন্ততপক্ষে হিথ্রোর থেকে। আরেকটা কথা বলে দিই, যারা ভ্যাট রিফান্ড পাবেন তারা
এই এয়ারপোর্টে আসার পরে এইখানে বাইরে একটা কাউন্টার আছে, আমি দেখাচ্ছি, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, এখানে লেখা রয়েছে ভ্যাট রিফান্ড। এখানে কিন্তু, এবং পাশে একটা কাউন্টার আছে এখানে, ভ্যাট রিফান্ড ফর ট্যুরিস্ট ইনফরমেশন। এখানে দেবে না ভ্যাট রিফান্ড, যেতে হবে ভেতরে। ভেতরে দুটো কাউন্টার রয়েছে, তারা একটু সময় নিয়ে আসবেন। ওই ভ্যাট রিফান্ডের কাউন্টারে প্রচুর লাইন হয়, যদি হাতে অল্প সময় থাকে তাহলে কিন্তু পেতে অসুবিধে হবে। আমি আগেরবার খুব বিপদে পড়েছিলাম। এক তো ওই কাউন্টারগুলো ভ্যাট রিফান্ডের একদম একটা ও প্রান্তে আর একটা এ প্রান্তে, দুটো দু প্রান্তে। ইন্ডিগো, তারপর গিয়ে দেখেছিলাম যে প্রচুর লাইন, তো একটু সময় নিয়ে আসবেন। এই হচ্ছে ইন্ডিগো চেক ইন কাউন্টার, এখানেও প্রচুর লাইন। চেক ইন হয়ে গেছে আমাদের 3 জনের 2টো সুটকেস, আর টোটাল ওয়েট হয়েছে 25 কেজি, 2টো সুটকেস মিলিয়ে। নিয়ে যেতে পারি আমরা 60 কেজি। অনেক লোকসান হলো, প্রচুর কিছু কেনা যেত। এবার ইমিগ্রেশন, সিকিউরিটি এগুলো করতে হবে। এদিকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার, ওপরে ক্যামেরা বন্ধ করছি, ওপরে উঠে ইমিগ্রেশন সব কিছু করে আবার ক্যামেরা চালু করছি। আমাদের ফ্লাইট নাম্বার 1058 আর গেট পড়েছে F। সিকিউরিটি, ইমিগ্রেশন সব হয়ে গেছে। সিকিউরিটি এখানে দারুণ সুন্দর, শুধু ল্যাপটপটা বার করতে হয়, ক্যামেরা কিছু বার করতে হয় না। আর ফ্রিস্কিংটাও গায়ে হাত দিয়ে করে না, অটোমেটেড মেশিন লাগানো আছে। আপনাকে দাঁড়াতে হবে, হাত তুলে পা নির্দিষ্ট জায়গায় রেখে, সুন্দর পুরো বডি স্ক্যান করে নেবে। হাত দিয়ে ফ্রিস্কিং করবে যদি কোনো সন্দেহ হয় তবেই। প্রচুর ডিউটি ফ্রি শপ এখানে, অ্যালকোহল আর পারফিউম এর ভ্যারাইটি সাংঘাতিক। এখানে সানগ্লাসের দোকানও রয়েছে, সুটকেস এবং ব্যাগ, দুর্দান্ত সব ব্র্যান্ড, সব কিছু অ্যাভেলেবেল। সব কিছু অ্যাভেলেবেল বটে, তবে পৃথ্বীজিৎ যেটা খুঁজছে সেটা পাচ্ছে না। সেটা হচ্ছে, আমার এক দাদা বলেছে যে একটা ব্রুট নিয়ে আসতে। হ্যাঁ, তো ব্রুট এখানে পাবি না, ওটা একটু কমন জিনিস, তো এখানে একটু হাই প্রোফাইল জিনিস পাওয়া যায়। সেটাই মনে হচ্ছে। পৃথ্বীজিৎ খুঁজে বেড়াচ্ছে ব্রুটের ডিও। হ্যাঁ, বলেছে একজন আনার জন্য, সেই জন্যই খুঁজছি আর কি। দেখি অবধি গিয়ে দেখি, পেলে ভালো। 7-Eleven পেয়ে যেতিস, বা থাইল্যান্ডে 7-Eleven নেই, আমি দেখেছি। আমি না, এখানে একটা দোকানে জ্যাকেট ছিল দারুণ, ঢুকলাম তো দাম করলাম আর কি জ্যাকেটের। দারুণ সুন্দর জ্যাকেট ছিল, নো ডাউট বেশ ভালো। দাম চাইলো জ্যাকেটের $2,300। তো যাই হোক, বেরিয়ে এলাম। ও ভেতরে ক্যামেরা অন করতে দিল না, তাই জন্য শ্যুটও করতে পারলাম না। তো ওটা কি $2,300 মতো ব্যাপার ছিল? আমি তো জানি না। মানে এই এয়ারপোর্টের ভেতরে যে কোনো দেশই আমি দেখেছি, শুধু ওই অ্যালকোহল আর পারফিউম আর চকলেট, এগুলোই বোধহয় সবচেয়ে বেশি বিক্রি হয়, আর এগুলোই বোধহয় একটু সস্তায় পাওয়া যায়। কি এগুলো? কি সাবান? হ্যাঁ, বাইরে থেকে যদি কেনেন আর কি, হ্যাঁ, তাহলে এটা 3টে পাওয়া যায় 100 বাটে। হ্যাঁ, আর এখানে একটার দাম 140 বাট। মানে এটাই দাঁড়ালো বাইরে থেকে কিনে এয়ারপোর্টে ঢুকুন। এই দেখুন, এটা হচ্ছে ভ্যাট রিফান্ডের কাউন্টার। কতটা ভিড় আছে দেখে নিন। সবসময় এরকম একটা ভিড় থাকে। এটা এপাশে, আরেকটা রয়েছে ওপাশে। আবারও বলে দিচ্ছি, যারাই ভ্যাট রিফান্ড করাতে চাইবেন তারা একটু হাতে সময় নিয়ে কিন্তু এয়ারপোর্টে আসবেন। আমরা উইন্ডো শপিং করে বেশ ভালো সময় কাটিয়ে দিলাম। ছোটোখাটো কেনাকাটা করলাম, যা খুচরো থাই ভাট ছিল সেগুলো দিয়ে। আমি একটা হাতি কিনলাম, ছোট্ট, দারুণ কিউট। খুচরো যা থাই ভাট পড়েছিল সব ফিনিশ, 1 টাকাও আর নেই থাই ভাটে। ডলার কিছু পড়ে আছে, মানে পাউন্ড। এয়ারপোর্টের ও মাথা থেকে এ মাথা অবধি হাঁটতে হচ্ছে। এই প্রান্তে F1। অবশেষে বোধহয় এসে পৌঁছেছি। এখন এখানে এই গেট দিয়ে ঢোকাচ্ছে, নিচে নিয়ে আবার বসিয়ে রাখবে। এখন সময় হচ্ছে 2টো। নিচে আর জায়গা নেই, আছে মাঝখানে 2টো জায়গা আছে। যা ভেবেছিলাম তাই, নিচে এনে আবার বসিয়ে রাখবে। এখন 20-30 মিনিট পরে হয়তো বোর্ডিং চালু হবে। 19 নম্বর, 19 ABC। এখন আমাদের কাছে মাঝরাত। প্লেনে ওঠার সাথে সাথে বিমানবালা
বলছে গুড মর্নিং। টেকনিক্যালি তাই, কিন্তু শুনতে অদ্ভুত লাগলো। এই যে ডান দিকে পুরো খাঁচাখাচ ভরা এই ফ্লাইটটা, আমার মনে হয় একটা সিটও খালি নেই। বিফোর টাইমে টেক অফ করছে, এখন বাজে 2:44। আমার মনে হয় দীপাবলি উপলক্ষেই মানুষজন বাড়ি ফিরছেন, সেই জন্যই এত ভিড়। একটা সিটও খালি নেই, ফুল ফ্লাইট। হ্যাঁ, কিন্তু যদিও ফ্লাইটটা কলকাতায় যাচ্ছে, হ্যাঁ, আর আমরা দীপাবলি বলি, দিওয়ালি না। হ্যাঁ, তবু এখানে দিওয়ালি শুভেচ্ছা জানানো, যেহেতু কলকাতা যাচ্ছে এদের জানা উচিত ছিল দীপাবলি বলা উচিত ছিল, শুভ দীপাবলি। অত ঠিক আছে। হ্যাঁ, কলকাতায় যখন যাচ্ছে তখন বাংলা মাস্ট, কিন্তু বাংলা বলবে না, ইংরেজি আর হিন্দি জোর করে ঘাড়ে চাপিয়ে দেওয়া হবেই সব জায়গায়। যারা ইন্ডিগোর যদি কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন, যে ফ্লাইটগুলো কলকাতায় যায় সেখানে একটু বাংলায় বলুন, লোকের শুনতে ভালো লাগবে। কি করে এটা পসিবল হচ্ছে জানি না। এখন ল্যান্ডিং হচ্ছে আমাদের ফ্লাইট, মাত্র 1 ঘন্টা 40 মিনিট ফ্লাইট টাইম ছিল, এখন ঘড়িতে 4:25 বাজে থাইল্যান্ডের টাইম। মানে ফ্লাইট করেছে 1 ঘন্টা 40 মিনিট, 2.5 ঘন্টা লাগে। খুবই তাড়াতাড়ি যখন শুরু করেছিল তখন পাইলট বলেছিল আমি আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবো দিওয়ালির জন্য। অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি আমরা, 2.5 ঘন্টার জায়গায় 1.5-2 ঘন্টাতেই ল্যান্ড করে যাবে। 1 ঘন্টা 43 মিনিটে পৌঁছে গেলাম। ফ্লাইটটার ভারতীয় সময় 4:20-তে ল্যান্ড করার কথা, যেটা ল্যান্ড করেছে 3:33-এ, অনেক আগে। আবারও ফিরে এলাম। আপনারা সবাই জানেন যে বাড়ি ফেরার সময় আমাদের সবচেয়ে বেশি আনন্দ হয়। আর আজকে মানে এইবারে না দীপাবলি আর কালী পুজোর দিনটা কিন্তু একটু কনফিউজিং। কালী পুজো গতকাল, অনেকে গতকালই দীপাবলি মানিয়েছে, আবার অনেকে বলছে আজকে দীপাবলি, বুঝলি তো? তো ব্যাপারটা একটু কনফিউজিং। আজকেই দীপাবলি, কালী পুজো আজকেই আমাদের জন্য দীপাবলি। না, কালী পুজো আর হবে না, দীপাবলি আজকে। কেমন লাগলো আমাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে, দেখা হবে এর পরের পর্বে, নতুন জায়গায় নতুন ভ্রমণের গল্পে। পৃথ্বীজিৎ। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন। আরেকবার সবাইকে শুভ দীপাবলি, আনন্দে থাকবেন। আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, ওটা কিন্তু মাস্ট। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে নতুন জায়গায়। এরপর যাব পাহাড়ে, তারপর যাব দক্ষিণে। দক্ষিণে যাওয়ার জন্য অনেক অনেক রিকোয়েস্ট আসে আমাদের কাছে। এরপরে একটু পাহাড় ঘুরবো, তারপরে দক্ষিণে। ভালো থাকবেন। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।